প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেন। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকায় মব তৈরি করে নুরুল হুদাকে হেনস্থার পর পুলিশে সোপর্দ করা হয়। রোববার সকালে শেরে বাংলা নগর থানায় 10ম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী যথাক্রমে কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়। ওই মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়। সাবেক CSC নুরুল হুদার সঙ্গে যে মব জাস্টিস করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক 2টি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। এদিকে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও মব তৈরির নিন্দা জানান। রাকিব হাসানের রিপোর্ট। রোববার রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থার পর সোপর্দ করা হয় পুলিশের কাছে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভাবে মব তৈরি করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। যে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে তিনি জানান, যারা মব সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা মব সৃষ্টি করতে তাদের আমরা আইনের আওতায় নিয়ে, আর আমাদেরও যদি বাহিনীরও যদি কোনো ভুল থেকে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এদিকে দুপুরে সচিবালয়ে পরিবেশ ও বৃক্ষ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। মব সংস্কৃতির সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লিয়াজো কমিটির সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। দেশ এখন নির্বাচনী টানেলে আছে উল্লেখ করে খসরু বলেন, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। ইউসুফ আলীর রিপোর্ট। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও এনডিএমের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মব সংস্কৃতির বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা। আর যদি তাদেরকে পাওয়া যায় এরকম কিছু, নিশ্চয়ই যদি এরকম কিছু পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, নিশ্চয়ই নেবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। এনডিএম ও গণফোরামের নেতারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একসাথে কাজ করবে সমমনা দলগুলো। বাংলাদেশে নির্বাচনের যে অনিশ্চয়তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে যে উত্তরণের যে পথ, সেটা নিয়ে যে কালো মেঘ দেখা দিয়েছিল সেটা সমাধান হয়। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন ওই জায়গাটাতে জনগণের জন্য তৈরি করেছে। এখন আমরা নির্বাচনের অপেক্ষায়, বাকি সব কাজ আমরা যেটাই করব একত্রিতভাবে করব। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।
ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার নিম্ন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সোমবার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আউনা গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আ.ক.ম সরওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী এ.বি.এম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান এবং কয়েকজন এমপি এ.বি.এম তাজুল ইসলাম এবং সরওয়ার জাহান বাদশাহ সহ কয়েকজন নেতা কর্মীকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে বিভিন্ন দরখাস্ত দিয়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ড চেয়ে দরখাস্ত প্রদান করে। তার মধ্যে যাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় তারা হলেন যে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো নিয়ে পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের শুনানির জন্য আগামী 7 জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। চলতি বছরের 10 মার্চ রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির শপথ পাঠ করানো নিয়ে 72-এর সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট করেন গীতিকবি শহীদুল্লাহ ফরাইসি। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করাবেন বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর স্পিকারের পড়ানো সংক্রান্ত বিধান কেন 72-এর মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না সেটিও জানতে চাওয়া হয়। গদবাধা ছাত্র জীবনের বন্ধ দরজা খুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে কাপ কার্নিভাল 2025-এর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। সাহস, বীরত্ব ও সেবার জন্য জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া আর স্কাউটের পরিবারকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ও স্কাউটিংয়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের শাপলা কাপ অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। কাব স্কাউটদের জন্য একটি বার্ষিক উৎসব কাপ কার্নিভাল, যেখানে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানো হয়। কাপ কার্নিভাল একটি আনন্দময় এবং শিক্ষামূলক অনুষ্ঠান যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং সহমর্মিতা তৈরিতে সহায়তা করে। এই উৎসবে শিশুরা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা পায়। প্রতি বছরের মতো এবছরও দেশের বিভিন্ন উপজেলা সহ 527টি স্থানে একযোগে কাপ কার্নিভাল বাস্তবায়িত হচ্ছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে কাপ কার্নিভাল 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রদান করেন গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ও শাপলা কাপ অ্যাওয়ার্ড। পরে প্রধান উপদেষ্টা বলেন, পুরো বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে বিশেষ গৌরবের দিন কাপ কার্নিভাল। নতুন বাংলাদেশ সৃষ্টিতে স্কাউটরা জীবন দিয়েছে, ইতিহাসে আর এমন নজির নেই। স্কাউটিং এর ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি।
স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। স্কাউটিং মানেই নতুন কিছু করার সুযোগ মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, গদবাঁধা জিনিস থেকে বেরিয়ে আসাই স্কাউটিং এর আনন্দ। এটা যে দৈনন্দিন একটা গদবাঁধা জিনিস ছিল তা না, গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দকেই সবাইকে, সে আনন্দের তাড়না দিত সবাইকে। স্কাউটিং নিয়ে নিজের স্মৃতিকথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা, বলেন মানুষের জন্য কাজ করা, নিজেকে আবিষ্কার করা ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে আসা স্কাউটদের দায়িত্ব। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই তুমি এক বিরাট তুমি। এই দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না। সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের। তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষার পাত্র, ন্যায্যতে ঈর্ষার পাত্র। যেহেতু যে কোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো, তারা সে সুযোগ পায়নি। তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া, যাতে করে আরো বেশি সংখ্যক এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১২৬ জন আক্রান্ত বরিশাল বিভাগে। একই সঙ্গে এই সময় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বরিশালের একজন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪, খুলনা বিভাগে ২৫ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন ও ময়মনসিংহে ১ জন ও রংপুরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময় ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন ঢাকা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী। এই ৩ জনই ষাটোর্ধ্ব ছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর। চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে ৮ জন পুরুষ এবং ১১ জন নারীর মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে করোনা আক্রান্ত ১৯ জন সহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৯৯৭ জনে। নতুন করে ৩ জন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯,৫১৮ জনে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মঙ্গলবার বৈঠকের আশ্বাসে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করা হয়েছে। চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে শহীদ মিনার থেকে মার্চ ফর যমুনা কর্মসূচি পালনের উদ্দেশ্যে রওনা হলে বিক্ষোভকারীরা পুলিশি বাধায় পড়ে। এ সময় শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আফজাল হোসেনের রিপোর্ট। চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে শহীদ মিনার থেকে মার্চ ফর যমুনা কর্মসূচি পালনের উদ্দেশ্যে রওনা হলে পুলিশি বাধায় শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বলছেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে শাস্তি দেয়া হোক, তবে নিরাপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। যারা দোষী তাদেরকে তো জড়িত করবে, তা আমাদের মধ্যে যে নির্দোষ আছে তাদের কি করবে? তাদেরও তো একটা কমিশন করা দরকার। ২০০৯ সালে পরিকল্পিত যে হত্যাকাণ্ড হয়েছিল, আমরা সেই হত্যাকাণ্ডের সাথে আমাদের তৎকালীন সরকার আমাদেরকে বিডিআর বিদ্রোহ নামে একটা তকমা লাগিয়েছিল। দীর্ঘদিন কারাবন্দী থাকায় বিডিআর সদস্যগুলোর পরিবার চরম সংকটের দিন কাটাচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা। প্রায় ১৭ বছর হয়ে গেছে যে আমার স্বামী আজকে জেলখানায়, আর এর ফলে আমি যখন আমার হাজব্যান্ড জেলে গেছে তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার সন্তানের জন্ম হয় নাই। তখন আমার হাজব্যান্ড জেলে যাওয়ার পর
আমার সন্তানের জন্ম হয়েছে, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড জেলে যাওয়ার পর আমার সন্তানের জন্ম হয়েছে। আমার সন্তান তো বাবার ভালোবাসা পায় নাই। আমাদেরকে তকমা দেওয়া হয়েছে বিদ্রোহের তকমা। নো, আমরা বিদ্রোহ করিনি, আমরা ন্যায্য অধিকার সুযোগ সুবিধা চেয়েছিলাম। এই সুযোগ সুবিধার ফাঁকে স্বৈরাচার সরকারের দোসররা এর ভিতরে ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা সেনা অফিসারের অনেকের এটার স্বীকারোক্তি দিয়েছে। মঙ্গলবারের বৈঠক সফল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে শিক্ষার্থীদের 7 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক হয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান তাদের সকল দাবি প্রাসঙ্গিক বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। তবে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার বাস্তব পদক্ষেপের পর ক্লাসে ফিরবেন বলে জানান শিক্ষার্থীরা। স্যারের সাথে আমরা মিটিং করি, আমাদের সবকিছু নিয়ে আলাপ আলোচনা হয়, দাবিগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়। তারা আগে থেকে দাবিগুলো সম্বন্ধে অবহিত ছিলেন এবং তারা আমাদের সকল দাবির সাথেই একমত। এমন না যে কোনো একটা দাবিকে অযৌক্তিক বলছেন বা কোনো একটা দাবিকে বলছেন যে অপ্রাসঙ্গিক, এমন কোনো কিছু না। আমরা অপ্রাসঙ্গিক কোনো দাবি জানাইনি এবং তারাও আমাদেরকে অপ্রাসঙ্গিক কোনো একটা কিছুর কথা বলেননি। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানি অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কলম বিরতি শুরু হয়েছে। আগারগাঁয়ের এনবিআর ভবনে কলম বিরতি পালনের সময় কাফনের কাপড় পরে হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানা পর্যন্ত কলম বিরতি ও এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। মুন্সিগঞ্জের লৌহজঙ্গের শিমুলিয়া ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটি এর মালিকানাধীন 29.31 একর জমিতে 756 কোটি টাকা ব্যয়ে ইকো কন্টেইনার পোর্ট নির্মাণ করতে চায় বিআইডব্লিউটিএ। শিমুলিয়া এলাকায় ড্রেস ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অন্তর্বর্তীকালীন সরকারের 5 উপদেষ্টার উপস্থিতিতে ব্রিফিংয়ে এই তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখওয়াত হোসেন। আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জায়গা যেটা বিআরডব্লিউটি এর জায়গা, সেই বিআরডব্লিউটি এর জায়গায় পোর্টটা হবে এবং পোর্টটা আমরা এখন পরিকল্পনা করছি, কবে হবে এটা বলা মুশকিল, কিন্তু পোর্টের জায়গাটা পোর্টের জায়গায় থাকবে। কিছু জায়গা আছে যেগুলো ওনাদের ইচ্ছা হচ্ছে যে এটাকে আরো সুন্দর করার, কারণ নিজেদের ডিস্ট্রিক্ট সুন্দর করবেই। এখানে কিছু জায়গা আছে এখানে সেখানে পড়া, সেগুলো যে বেদখল না হয়ে যায়, কোনোভাবে সৌন্দর্যটা বাড়িয়ে মানুষকে পদ্মার কাছে নিয়ে আসা যায় কিনা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পদ্মা দেখবে, বলে না সিইং ইজ বিলিভিং। আপনি যখন দেখবেন তখনই ওটাকে আপনার ওটার জন্য একটা অন্যরকম মায়া হবে। সেটার কোনো সুযোগ আছে কিনা আজকে আমরা সেটা বুঝতে এসেছি। শখের বশে 5টি ড্রাগন ফলের চারা গাছ কিনেছিলেন শৌখিন এক চাষি। পরে ছাদ বাগানে চারাগুলো রোপণ করে বদলে যেতে থাকে তার ভাগ্য। ধীরে ধীরে বাণিজ্যিক চাষের চিন্তাধারায় কয়েক বছরের ব্যবধানে হয়ে ওঠেন একজন সফল খামারি। এখন সেই ড্রাগন বাগান থেকেই বছরে আয় করেন 8 লাখ টাকা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস মাতবর। 2010 সালে শখের বশে ড্রাগন চাষ করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোস্তফা জামান। তবে এখন তিনি দক্ষিণের বৃহৎ ড্রাগন চাষিদের মধ্যে অন্যতম। বর্তমানে তার প্রায় 4 একর বাগানে 100 প্রজাতির ড্রাগন রয়েছে, যার মধ্যে 70 জাতের ফলন ইতোমধ্যে শুরু হয়েছে। শুধু ড্রাগন নয়, সমন্বিত বাগানে বিভিন্ন জাতের ফলন গাছসহ মৌসুমী সবজি, মৎস্য ঘের এবং গবাদি পশু পালন করেও আয় করছেন এই খামারি। আর এই খামারে কর্মসংস্থানের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকে। আমাদের এখানে কর্মসংস্থান হয়েছে, আমরা এখানে 8-10 জন লোক প্রতিদিন কাজ করি। এই যে মোস্তফা জামানের পদ্ধতি দেখেন, এই পদ্ধতি অনেক লোকে কাজ করে, অনেক লোক কাজ করে সন্তুষ্ট। ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে আছি, বছরে আমার আয় থাকে, খাইলে ভালো থাকি। আমরা 5 জন মানুষ কাজ করি। চাষি মোস্তফা জামান এই লাভজনক কৃষিকে ছড়িয়ে দিতে চান সকল উদ্যোক্তাদের মাঝে। যেগুলো মানুষের খাবার মানে বিষমুক্ত এবং রাসায়নিক মুক্ত খাবারগুলো যেগুলো হয়, সেখান থেকে আমার এখান থেকে উৎপাদন হয় এবং আমার এই বাগান থেকেই এসে অনেকে নিয়ে যায়।
মানে সবচেয়ে ভালো লাগে যখন আমার বাগানে বিভিন্ন রকম মানুষ আসে আমার কাছে পরামর্শ নেয়, তো আমার খুব ওইখানে ভালো লাগে। কৃষি বিভাগও বলছে এই চাষির সফলতার কথা। তার ফলটা খুবই অর্গানিক, সুস্বাদু, এটা পুরো উপজেলায় তার একটা সুনাম রয়েছে এবং আমি চাচ্ছি এই ধরনের কৃষক শুধু কলাপাড়া নয়, সারা দেশে এই ধরনের কৃষকের সংখ্যা বাড়ুক, আমরা সেই প্রত্যাশা করি। ড্রাগন চাষে মোস্তফার এই সফলতা হতে পারে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা। ইলিয়াস মাদবর, মাই টিভি। শুরুতেই প্রবাস সংবাদ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ আমেরিকান সোসাইটি গ্রেটার হিউস্টন BASGH আয়োজন করল হাই স্কুল গ্র্যাজুয়েশন সেরেমনি 2025। শনিবার হিউস্টন নগরের মহারাজা ব্যাংকুয়েট হলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও গিফট কার্ড প্রদান করেন। শ্রেয়া হোসেনের মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফর্মার প্রেসিডেন্ট BASGH এর এস জামান, MT ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাভেল আহমেদ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়ার চাইনিজ কমিউনিটির ফুড এক্সিবিশন 2025-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর কনজিউমার ফুড উৎপাদনকারী কোম্পানি প্রাণ ফুড। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, রাজধানী কুয়ালালামপুরের বুকিত জলিল প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই ফুড এক্সপো চলবে 3 দিনব্যাপী। এই ফুড মেলাতে মালয়েশিয়াস্থ প্রাণ পিনাকল ছাড়াও অংশগ্রহণ করেছে দেশি বিদেশি আন্তর্জাতিক মানের কোম্পানি রেড বুল, মেজি সহ প্রায় 200 মালয় ও চায়না কোম্পানি। মেলায় একমাত্র বাংলাদেশি কোম্পানি প্রাণ গ্রুপ অংশগ্রহণ করেছে। এ সময় প্রাণের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য ও কোমল পানীয় মালয় ও চাইনিজ গ্রাহকের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। প্রবাসে বাংলাদেশি পণ্য পেয়ে প্রবাসীরাও গর্বিত। আমাদের এই 8টি ওয়্যার হাউস বা বিশাল ডিস্ট্রিবিউশন টিম বা বিশাল সেলস টিমের মাধ্যমে আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রতিটি দোকানে এখন বর্তমানে প্রাণ অ্যাভেলেবেল করতে আমরা সক্ষম হয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা খুবই গর্বিত এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই যে মালয়েশিয়ার যে ট্রেড অ্যাসোসিয়েশন, এখানে যে আমরা 30টা টপ 30টা কোম্পানি সিলেক্টেড হয়েছি, এখানে কিন্তু প্রায় 800 কোম্পানির সাথে আমরা পার্টিসিপেট করে বা কম্পিটিশন করে আমরা টপ 30-এ আসতে পেরেছি।